ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। এর উত্তর, পশ্চিম ও দক্ষিণ এই তিন দিকেই ঘিরে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। প্রায় ৩০ লক্ষ লোক বাস করেন ত্রিপুরায়। এর আয়তন ১০,৪৭৭ বর্গ কিলোমিটার। কেবলমাত্র পূর্ব দিকে এই রাজ্যের সীমানা আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্তের সাথে যুক্ত। এই প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন রাজ্যটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মিশ্র জনবসতির এই প্রাকৃতিক ভুবনে সূর্যোদয় ঘটে যেমন ভাটিয়ালির সুরে, তেমনি গোধূলির পাহাড় শুয়ে থাকে জাদু কলিজার সুরস্পর্শে। প্রাচীনকাল থেকেই এই রাজ্যটি উপজাতীয় রাজাদের শাসনে ছিল। উনিশশো সালের 15ই অক্টোবর রাজ্যটি ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়। 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। এখানে 19টি উপজাতীয় গোষ্ঠীর বসবাস। এরা হলেন ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, চাকমা, হালাম, নোয়াতিয়া, মগ, লুসাই, কুকি, গারো, মুন্ডা, অরাং, সাঁওতাল, খাসিয়া, ভিল, চৈমাল এবং লেপচা। এর মধ্যে ত্রিপুরী হল উপজাতীয়দের মধ্যে সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী। ত্রিপুরার আদিবাসীরা মূলত ককবরক ভাষায় কথা বলেন। তাদের জীবনযাপন অনেকটাই উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য উপজাতীয়দের মতোই।
এক সময় ওদের জীবন জীবিকা মূলত পাহাড় ও অরণ্যের উপরই নির্ভরশীল ছিল। ওদের সুর ও ছন্দ তৈরি হয়েছিল প্রকৃতিকে ভিত্তি করেই, তাই তাদের নাচ ও গানে প্রাত্যহিক জীবনযাপনের ছবি ফুটে ওঠে। যেহেতু অরণ্য নির্ভর জীবনযাপন ছিল, তাই শিকারও উপজাতীয়দের জীবনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করত এবং এই শিকারকে ভিত্তি করে গড়ে উঠেছে মশক সোমানি নৃত্য। নৃত্যের সাথে যে গান ব্যবহৃত হয় তাতে ওদের শিকারের পরিষ্কার এক দৃশ্যকল্প পাওয়া যায়। মশক সোমানি নাচটিকে বিভিন্ন পর্বে ভাগ করা যেতে পারে। যেমন প্রথম পর্বে দেখা যায় ওরা জঙ্গলের উদ্দেশ্যে শিকার করতে যাচ্ছে। এই পর্বেই অস্ত্র ধারালো করা থেকে অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও ফুটে ওঠে। এরপর শুরু হয় শিকার চিহ্নিতকরণের কাজ। শিকার নির্দিষ্ট হলে সমস্ত সঙ্গীরা অঞ্চলটিকে ঘিরে এগোতে থাকে। শিকার ও মানুষের লুকোচুরি খেলায় এক অসাধারণ দৃশ্যকল্প তখন নাচটির এই পর্বে ফুটে ওঠে।
Tali 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 masala jadu tali masala Sudi sudi suyata tali sudi masala jadu sudi masala Tali 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 masala jadu tali masala শিকার করার পর যৌথভাবে তা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এর মাধ্যমে আদিবাসীদের যৌথ জীবনযাপনের পরিষ্কার এক চিত্র পাওয়া যায়। কৃষি থেকে পশু শিকার সমস্ত কিছুর মধ্যেই এই যৌথ কার্যপ্রণালী দেখা যায়। তাই তাদের নাচও অধিকাংশ ক্ষেত্রে এই সমষ্টিগতভাবে করা হয়ে থাকে। মসক সুমানি নাচের দৃশ্য পরিকল্পনায় আদিবাসীদের জীবনযাপনের ক্রমপর্যায় ক্রমিক পরিপূর্ণ এক চিত্র পাওয়া যায়। পূর্বে এই নাচের অনেকগুলি বিশেষ মুদ্রা ছিল, কিন্তু ধীরে ধীরে মুদ্রা আজ হারিয়ে যাচ্ছে। এর কারণ হিসাবে চিহ্নিত করা যায় আদিবাসীদের জীবনযাপনের ব্যাপক পরিবর্তনকে। বনভূমি থেকে কৃষিভূমি সবকিছুই আজ সংকুচিত হয়েছে। এই পরিবর্তন স্বাভাবিকভাবেই এদের জীবনযাপনকে প্রভাবিত করতে বাধ্য করেছে। বিস্তীর্ণ প্রকৃতির মাঝে লালিত পালিত আদিবাসীরা আজ অনেক ক্ষেত্রেই সমষ্টিগত জীবনযাপন ছেড়ে ব্যক্তিকেন্দ্রিক অনেকটা নাগরিক জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন। কৃষি থেকে পশুপালন সর্বত্রই আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার করছেন। তাই জীবনযাপনের এই পরিবর্তিত সময়ে অনেক মূল্যবান মুদ্রা হারিয়ে যাচ্ছে। মশক সুমানি নৃত্য আমাদের ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন কালের নৃত্য। এই নৃত্যের সঙ্গে আমাদের আদিবাসী সম্প্রদায়ের জীবন জীবিকার সম্পর্ক রয়ে গেছে। এই নৃত্যের ছন্দ এবং সুর প্রকৃতি হইতে উৎপন্ন হয়েছে এবং সেগুলি সংগৃহীত হয়েছে। আমাদের সেই নৃত্যের মধ্যে এরকম ছন্দ আছে যে পাখিরা যেমন উড়ে পাখি মেলে, এইভাবে যেমন পাখা মিলে, সেই পাখা মিলে উড়ে যেমন সেইভাবে নৃত্যের সঙ্গে ছন্দ আছে। এবং বিভিন্ন ছন্দ যেমন পক্ষীরা যেমন লেজটা এইরকম ভাবে নাড়ে, ঠিক সেই রকম আমাদের নৃত্যের মধ্যে ছন্দ রয়ে গেছে। এবং সেই নৃত্যের মধ্যে যে সুর, সেই সুরও বিভিন্ন পশু পক্ষীর যে ডাক এবং কোকিলের ডাকের মতো, পক্ষীর ডাকের মতো সুর আমাদের এই নৃত্যের মধ্যে লক্ষ্য করা যায়। এবং প্রাকৃতিক যে টিলাতঙ্কর উঠে নেমে যেভাবে আমরা এই আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে জীবন জীবিকার যে বিষয়গুলি, সেইগুলিও এখানে লক্ষ্য করা যায়। এবং আমাদের এই মশক সুমানি নৃত্যে এরকম ছন্দ দেখা যায় যে আমাদের বর্তমানের যে ক্লাসিক্যাল ডান্স, সেই ডান্সের সঙ্গেও এই নৃত্যের যে ছন্দগুলি সেইগুলিও
দেখে আমরা বুঝতে পারি যে আমাদের যে সেই প্রাচীনকালের যে নৃত্য, তা থেকে কিছু কিছু মুদ্রা সেই ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে মিলে যায় এবং সংগৃহীত করা। আমরা মনে করি আমরা যদি এইসব নৃত্যগুলি, মশক সুমানি নৃত্যগুলি যদি আমরা আরো ভালোভাবে রিসার্চ করতে পারি, তাহলে আরো উন্নত হবে এবং আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো এবং ক্লাসিক্যালে পরিণত করা যাবে, আমরা বিশ্বাস করি। মশক সুমানি নাচের একটি বিশেষ দিক হলো যে এর সমস্ত মুদ্রাই প্রকৃতি থেকে গ্রহণ করা হয়েছে। কিছু কিছু মুদ্রা পশু পাখির চলনকে ভিত্তি করে নেওয়া হয়েছে। এতে আদিবাসীদের পশু পাখিদের সাথে একাত্মবোধের কথা উপলব্ধি করা যায়। প্রকৃতির সাথে ওদের নিবিড় ভালোবাসায় বিষয়টি ওদের পূজা পার্বণেও লক্ষ্য করার বিষয়। যেমন আদিবাসীরা পূজা পার্বণে বাঁশের প্রতিকৃতিকে দেবতা রূপে পূজা করেন। মশক সুমানি নাচের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এই যে নাচের অনেক মুদ্রার সাথেই ভরতমুনি ও নন্দিকেশর লিখিত নাট্যশাস্ত্র এবং অভিনয় দর্পণের ব্যাকরণগত সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই সব তথ্য বিশ্লেষণ করে একথা নিঃসন্দেহে বলা যায়, এই লোকনৃত্য শুধুমাত্র নিজস্ব গুণেই গুণান্বিত নয়, বিশুদ্ধ নৃত্য ঘরানাতেও এর মূল্য অপরিসীম। Jadu
নৃত্যগুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আপনারা সবাই জানেন যে কোনো শাস্ত্রীয় নৃত্যের মা হচ্ছেন লোকনৃত্য। তবে সেই লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য হতে গেলে লোকনৃত্যকে কতগুলি বাধা পার হতে হয়েছে। যেমন প্রথম হয়েছিল উপজাতি বা আদিবাসী নৃত্য, তারপর আধা লোকনৃত্য, এরপর লোকনৃত্য, এরপরে আধা শাস্ত্রীয়, তারপর শাস্ত্রীয়, তারপরে সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ ডান্স, এরপর মডার্ন ডান্স। তো সুন্দরভাবে প্রথম আমরা যেটাকে প্রথম নৃত্য বলতে পারি সেটা হচ্ছে শিকার নৃত্য। আদিম মানবের তখন আর কোনো ছিল না, রাগ আর আনন্দ, এই ছিল ওদের প্রধান এক্সপ্রেশন। ওরা শিকার করে যে আনন্দ উল্লাস করে উঠত, শিকার করা, শিকারকে অভিনয় করে শিকারকে ধরা, এই যে ব্যাপারগুলো করতো, এর থেকে শিকার নৃত্য উৎপত্তি। মহেঞ্জোদারো খনন করে পাওয়া গেছে সেই সময় এক ব্রোঞ্জ নারী মূর্তির মূর্তি, যেটা নৃত্যরতা। আমার মনে হয় কি আমি বলতেই পারি সেটা ছিল কোনো আদিবাসী বা উপজাতি মহিলার। সেই সময়কার নৃত্যরতা, ওদের চেহারা, যে ভঙ্গিতে দাঁড়ানো, যে পোশাক পরানো, সেই সময়কার অধিবাসীদের পড়ত। উপজাতির একটা বৈশিষ্ট্য হলো ওদের জীবিকা জীবনের সঙ্গে যা যুক্ত, সেটা ওদের নাচে গানে দেখা যায়। যেমন বাঁশ, এটা করে বাঁশের কথা বলছি। বাঁশটা ওদের খাদ্য তালিকাতে আছে, ওদের বাসনপত্র বন্ধু আছে, ওদের ঘরে বন্ধু আছে, এমনকি ওদের দেবতার মধ্যেও বাঁশের প্রতীক হিসেবে বাঁশকে দেখতে পাই। প্রথম যে ঢোকাটা, ওরা যখন পা কোমরের হাত থেকে বা দাঁড়িয়ে হাত দিকে হাত ঝুলিয়ে কেউ কোমরের হাত থেকে এড়ে ঢুকছে, পায়ে পায়ে পদগুলো যখন মাটিতে খসে আসে সেটাকে বলা হয় ভৌমচারী। ভৌমচারী হচ্ছে শাস্ত্রনৃত্যের একটি অঙ্গ। ভূমিতে পা রেখে, পায়ে অগ্রতর রেখে যে নৃত্য করা হয় একেবারে ভৌমচারী। এখানে ভৌমচারী বলতে আমি পুরোটা সাদৃশ্য পাই না, তবে অনেকটাই পাই, এবং যেটা পাই সেটা ওরা নিজের অজান্তে ওরা করেছে, সেটা ওরা জানে না। একটা ভূমির কথা বলছি, যেটা অভিনয় দর্পণে বলা হয় পার্শ্বসূচি মণ্ডল। পার্শ্বসূচি মণ্ডলের সঙ্গে এই ভঙ্গিটি খুব সাদৃশ্য দেখতে পাই। যেমন এখানে দেখাচ্ছি, নৃত্যে দা দেওয়া হচ্ছে। এটা একটি পা থাকবে অগ্রভাগ মাটিতে, আর একটা পা থাকবে মাটিতে পুরোটা ভর করে। এই ভঙ্গির সঙ্গে পার্শ্বসূচি মণ্ডলের সাদৃশ্য দেখতে পাই, তবে পুরোটা নয়, অনেকটাই। মেয়েরা যখন ডাকছে সেটাও হচ্ছে এই পতাকা মুদ্রা। এবার যে মুদ্রা দেখাও সেটা হচ্ছে মুষ্টি। এটা শাস্ত্র ভিত্তিরই একটি মুদ্রা, অভিনয় দর্পণ নাট্যশাস্ত্র ব্যবহৃত হয়। এই মুদ্রাটাকে আরেকটা পাশাপাশি আছে শিখর মুদ্রা। শিখর অসমিত হস্ত মুদ্রার একটি অঙ্গ, একটি মুদ্রা। এই মুদ্রাকে উল্টে ওরা যখন নাচের শেষে আনন্দ করে মদ্যপানে ভঙ্গি দেখায়, তখন এই মুদ্রাটা ওরা করে। ওরা কিন্তু নাচেরই করে। মশক সময় নৃত্যটি হচ্ছে একটি নৃত্য নাটক। নৃত্যনাট্যে যে যে গুণ থাকলে নৃত্য নাটক হয়, সেই সবগুলি গুণই আমরা এই মশক সময় নৃত্য দেখতে পাই। নাট্য গুণ সম্পন্ন একটি নৃত্যনাট্য, পূর্ণ নৃত্যনাট্য হচ্ছে মশক সময়। শাস্ত্রীয় নৃত্যে যে আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিকের কথা আগে বলেছিলাম, সেটা এখানে উপস্থিত, এবং আরো সুন্দরভাবে এখানে আমরা তার উপস্থাপনা দেখতে পাই। এছাড়া রস, যেটা ভারতের নাট্যশাস্ত্র ও নন্দী কিশোরের অভিনয় দর্পণ, যার মধ্যে এই রসের কথা উল্লেখ আছে, এবং আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিক, চারটা ভেদের কথা বলা আছে। এই নৃত্যে আমরা তাকে দেখি, সেটা পরিপূর্ণ পাই। যেমন রস হচ্ছে নৃত্যের প্রাণ। যে কোনো শাস্ত্রীয় নৃত্যে রস ছাড়া হয় না, যেটাকে আমরা বলি নবরস। হয়তো বা এই নৃত্যে আমরা নবরসের পুরোটা পাই না, 3-4টা রস আমরা বিক্ষিপ্তভাবে সুন্দরভাবে ওরা উপস্থাপন করেছে দেখতে পাই। যেমন ভয়ানক রস, হাস্যরস, করুণ রস, এই রসগুলি সুন্দরভাবে ওরা সাজিয়েছে, যেটা আমাদের সত্যি ভাবায়
এর থেকে আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে লোকনৃত্যের থেকে যে শাস্ত্রীয় নৃত্য এসছে এটি তার প্রমাণ। কারণ এখানে বিক্ষিপ্ত ভাবে হয়তোবা সেরকম সুন্দরভাবে আসেনি, কিন্তু খুব সুচারুভাবে যেটা ওদের নৃত্য এসছে সেটাই আমরা শাস্ত্রীয় নৃত্যে দেখতে পাই। ত্রিপুরার যে নৃত্যগুলি সেটা হচ্ছে একদম সুন্দর একটা ভূমি, যার মধ্যে কর্ষণ হয়নি। এখনই সুসময় আমাদের মতো যারা নৃত্যকে নিয়ে ভাবছেন, যারা এই ফিল্ডে আছেন, যারা কাজ করছেন, তারা এটাকে নিয়ে আরো বেশি কাজ করা। এই অনাবিষ্কৃত নৃত্য ভাণ্ডারেই লুকিয়ে আছে অনেক বিশুদ্ধ নৃত্য মুদ্রার রত্নরাজি। তাই বর্তমান সময়ে এই সত্য উপলব্ধি করে সরকারি ও বেসরকারি স্তরে এই ক্ষয়িষ্ণু লোকনৃত্যকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণের কাজ চলছে। বর্তমান পরিবর্তিত সময়ে জুম অনেক ক্ষেত্রেই সংকুচিত হওয়ার কারণে এর অনেক মুদ্রাই হারিয়ে যাচ্ছে। আধুনিক পদ্ধতিতে জুম চাষের সপক্ষে আমি, কিন্তু এর সাথে চাই এই সমস্ত নৃত্য, গান যা জীবনের সাথে সম্পৃক্ত তাকে রক্ষা করতে। তাই আমি ব্যক্তিগতভাবে ত্রিপুরা সরকারের ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট থেকে এইসব মুদ্রা বিষয়ক গবেষণার কাজ করছি। লোক সংস্কৃতির মধ্যে আমাদের জীবন তার শিকড় খুঁজে পায়। একে পরম মমতায় লালন পালন করতে হবে আমাদের বেঁচে থাকার স্বার্থেই। কারণ এর মধ্যেই লুকিয়ে আছে এই আপ্তবাক্য, হিংসা নয়, চাই সকলের জন্য ভালোবাসা।